তারুণ্য নির্ভর বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। এমনকি চমক দেখাতে গিয়ে জামাত তার 85 বছরের ইতিহাস ঐতিহ্য অনেক হিসাব নিকাশ বদলে দিল। দর্শক, আগামী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জামাত যে পরিকল্পনা চূড়ান্ত করেছে সেটা তারুণ্য নির্ভর, এবং দিস ইজ ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অব জামাত ইসলামী যে তরুণদেরকে এত প্রাধান্য দিয়ে এরকম কোনো পরিকল্পনা অতীতে কখনো জামাত সাজায়নি। এবং তারুণ্য নির্ভর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে যে সাজাতে যে জামাতের 85 বছরের অনেক প্র্যাকটিস থেকে তারা বেরিয়ে আসে। যেমন জামাতের যেটা কমন রীতি যে একদম অল্প বয়স্ক কাউকে কখনো তারা নমিনেশন দেয়নি, কিন্তু এখন সাদিক খানকে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফাইনালাইজ করেছে। এরপরে রোকন না হলে নমিনেশন দিত না। এই সংসদ নির্বাচনে রোকন না কিন্তু জামাত করে, এরকম অনেককে নমিনেশন দিয়েছে। যেমন ডক্টর ফয়জুল হক ঝালকাঠির, তিনি কিন্তু রোকন না, কিন্তু তাকে জামাত রোকন দিয়েছে, এবং তিনি কাট্টা জামাতের মতোই অ্যাক্ট করতে পারেন এবং করেছেন, এবং তিনি আসলে পিওর জামাত, বাট তিনি রোকন না। এরকম আরো অনেক আছে। জামাতে যোগদানের পরের দিন জামাত তাকে নমিনেশন দিয়ে দেয়। এটা জামাতের রীতির মধ্যে ছিল না। হুট করে আসবে না, এটা তারা করতো না। এটা বৃহত্তর গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে এটা জামাত করছে, নির্বাচনের রাজনীতির সাথে করছে। তবে হ্যাঁ, এটা সব ক্ষেত্রে করা উচিত না, সবাইকে বিশ্বাস করা উচিত না, এটা আত্মঘাতী হয়। কিন্তু কিছু কিছু লোককে বিশ্বাস করা যায় যে রোকন না হলেও সে রোকনদের চাইতে বড় জামাত। কিছু কিছু লোককে বিশ্বাস করা যায়, সাপোজ সাদিক কায়েম জামাতের রোকন না, এবং সাদিক কায়েমকে যখন আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে জামাতের রোকন হতে তার সময় লাগবে, সম্পর্কে 6 মাস বা 3 মাস। যদিও চাইলে আমিরে জামাত যে কাউকে যে কোনো সময় রোকন শপথ দিয়ে দিতে পারেন, কিন্তু তারপরও সাপোজ সাদিক কায়েম রোকন হওয়ার আগেই তিনি প্রার্থী। যেমন এই যে সাদিক কায়েমকে বিশ্বাস করা যায়, রোকন হওয়ার দরকার নাই। সাদিক কায়েম জামাতের চাইতে বড় জামাত, তাকে বিশ্বাস করা যায়, কোনো ব্যাপার না। এভাবে কিছু লোককে বিশ্বাস করে এইসব রীতি প্র্যাকটিস থেকে বের হয়ে আসা যায়। আবার অনেককে বিশ্বাস করা উচিত না। নির্বাচনে জিতে আসাটা একমাত্র লক্ষ্য না, এখানে জিতে আসার পর কি হবে, আমানত রক্ষা করতে পারবে কিনা, এগুলো হিসাব নিকাশ করা দরকার। তো দর্শক, অনেক জায়গায় দেখবেন যে পরিবার, ব্যাকগ্রাউন্ড, ইতিহাস, ব্যক্তিগত চরিত্র এগুলো বিবেচনায় জামাত রোকন না তাদেরকে নমিনেশন দেয়। আবার অনেক রোকনকেও বিশ্বাস করতে চায় না। মানে এটাকে বলে বাস্তব ভিত্তিক রাজনীতি। তো জামাত এই বাস্তবতায়, গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে এই বাস্তবতায় এসেছে। তো দর্শক, এবারের রাজনীতির জামাতের সবচেয়ে বড় চমক হচ্ছে তারুণ্য নির্ভর রাজনীতি। এটা পৃথিবীর বাস্তবতা, নট অনলি ইন বাংলাদেশ। এই যে দেখেন, বাংলাদেশে বৃদ্ধরা 17 বছর আন্দোলন করেছে, আওয়ামী লীগের এক গাছ বালু ছিঁড়তে পারেন, কিন্তু তরুণরা 36 দিন আন্দোলন করে 12টা বাজিয়ে দিয়েছে। আপনি আশ্চর্য হবেন যে হাসিনা পতন আন্দোলনে তরুণদের ভূমিকাটা কেমন ছিল, বৃদ্ধদের ভূমিকা কেমন ছিল, এবং তরুণদের ভূমিকা কেমন ছিল। বৃদ্ধরা কিচ্ছু করতে পারেনি। আমি একদম জেনে শুনে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি, তাহলে বুঝবেন। জামাত দিয়ে উদাহরণ দিচ্ছি। এই যে পুরো আন্দোলন, জুলাই আন্দোলন, সবকিছু আসলে সবকিছুর কলকাঠি নাড়ত শিবির। যত সমন্বয়ক দেখেন, বা সমন্বয়করা যারা শিবির করতো না তাদেরকেও লজিস্টিক সাপোর্ট, কিভাবে কি করতে হবে সবকিছু সাপ্লাই দিত শিবির। শিবির ছিল জুলাই আন্দোলনের একদম মাস্টার মাইন্ড এবং কি ফিগার। সেক্ষেত্রে কিভাবে আন্দোলন হবে, আসলে সরকার পতন হবে কিনা, কত দফা দিতে হবে, এটা হওয়ার কথা ছিল এরকম যে জামাত শিবিরকে যেভাবে নির্দেশনা দিবে সেভাবে শিবির জাস্ট কাজটা করবে। অতীতে এটাই হয়। যেমন 13 সালের আন্দোলন, 2013 সালে জামাত শিবির যে আন্দোলন করেছে জামাত নেতাদের মুক্তির দাবিতে ইত্যাদি ইত্যাদি, তখনকার আন্দোলনটা জামাতের কিছু লোক চালাতো। রফিকুল ইসলাম খান বা রেজাউল করিম, এরা সদ্য সাবেক শিবির নেতা যারা জামাতে যোগ দিয়েছে, তারা শিবিরকে যে অ্যাসাইনমেন্ট দিত শিবির এটা বাস্তবায়ন করতো। জামাতের পক্ষ থেকে বলা হতো যে তোমরা এই কয়টা গাড়ি ভাঙবা, গাড়িতে আগুন দেবা। মাওলানা আব্দুল হালিমরাও এর সাথে জড়িত ছিল, এবং গাড়ি ভাঙা, গাড়িতে আগুন দেওয়া কেন জায়েজ সেই ফতোয়াও তারা বের করেছিল। মানে জামাতের মাস্টার প্ল্যান অনুযায়ী শিবির কিছু গাড়ি ভাঙচুর, কিছু ককটেল টকটেল ফুটিয়েছে, এটা সত্য কথা। যদি কেউ বলে যে না জামাত শিবির কখনো গাড়ি ভাঙচুর করেন, এটা মিথ্যা কথা। এটা জামাতের কারো খারাপ লাগলো, এটা সত্য কথা। তারা গাড়ি পুড়িয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, এবং এটা শত শত অনেক, এবং গাছ কেটে রাস্তায় ফেলে দিয়েছে,
চেষ্টা করেছে, এবং এটা এটা উচিত ছিল, এর চাইতে বড় কিছু করা উচিত ছিল। বরং কারাগারে হামলা করলে আমরা সেটাকেও সমর্থন করতাম। যদি তখনকার সময় সেতু ভবন পুড়িয়ে দিতে পারতো, বিটিভি ভবনে আগুন দিয়ে দিতে পারতো 13 সালে, 1000 বার ওটা জায়েজ ছিল। যদি থানা ভাঙচুর করতে পারতো, থানা লুট করতে পারতো, উই অ্যাপ্রিসিয়েটেড দ্যাট। বাট সেটা করতে পারেনি বা অতদূর করতে যায়নি, যেটা জুলাইতে এসে ছাত্র জনতা করেছে। অবশ্যই জুলাইতে এইসব কাজ বেসিক্যালি ছাত্রদল বিএনপিরা করেছে। তো দর্শক, এখানে জামাতের পরিকল্পনায় শিবির আন্দোলন করে বা করবে, এটাই তো স্বাভাবিক, কারণ জামাত মুরব্বী সংগঠন। কিন্তু জুলাইতে কিন্তু এটা হয়নি। জুলাইতে আমিরে জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক সাবেক সভাপতির একটা কনভারসেশন আমি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, তখন সভাপতি ছিল সাদিক ক্যাম্প, কিন্তু বাট আমিরে জামাতের সাথে সব কমিউনিকেশন এগুলো করতেন সাবেক এক সভাপতি। সাবেক সভাপতি সাদিক ক্যাম্পদের নিয়ে একই বাসায় থাকতেন বেশ কয়েকজন সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের, এবং ওই বাসায় বসেই ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হবে এবং কারা কারা উপদেষ্টা হবে, এগুলোর একটা বিরাট অংশ সেট করা হয়েছে। যদিও তারা যে সেট করেছে সব হয়েছে তা না, তবে কেউ কেউ হয়েছে। কারণ উপদেষ্টা কারা হয়েছে এটা কোনোটা ডিপি স্টেট ঠিক করে দিয়েছে, প্রথম আলো ডেইলি স্টার, কোটা, অনেক হিসাব নিকাশ আছে, সেদিকে আমি যাচ্ছি না। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেই সাবেক সভাপতি আমির জামাতকে বলতেন যে আমাদের তো অমুক জায়গায় কিছু লোক লাগবে, অমুক জায়গায় লোক লাগবে, এটা কি বলেন, এটা পরামর্শ দেন। তখন আমির জামাত একটা কথা বলেছেন, বাবারা, আন্দোলন তোমরা করবা, আমাকে জাস্ট বলবা কি লাগবে, আমি সামিয়ে না ওতা না, আমি শুনবো এবং মানবো। তোমরা বলবা আর পাঠিয়ে দেবো, ওটা পর্যালোচনা কোনো দরকার নেই, পর্যালোচনা তোমরা করবা, পুরোটাই তোমাদের উপর নির্ভর করলাম, তোমাদের পিছনে একতেদা করলাম। এটা ছিল জুলাই আন্দোলন। তরুণরা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করেছে, আমিরে জামাত, জামাত, ঢাকা মহানগর, দক্ষিণ, এরা জাস্ট লোক সাপ্লাই দিয়েছে, এরা জাস্ট কামলা খেটেছে, কোনো লজিস্টিক মানে ব্রেন দিয়ে পলিসিগত কোনো সাপোর্ট তাদের কাছ থেকে কেউ নেয়নি। বুঝতে পারছেন হিসাবটা কি? যদিও ঢাকা মহানগরীর নেতা বা যারা এইসব কাজ করে তারা অনেকে অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে, পর্দার অন্তরালে থেকে শিবির শেষ পর্যন্ত, সিবগাতুল্লাহ, আরো অনেকে আছে, অনেকের নাম বললাম না যেহেতু তারা রাজনীতিতে নাই। এগুলো মূল কলকাঠি যারা নেড়েছেন তারা বেশ কয়েকজন এখন রাজনীতিতে নাই, এই কারণে তাদের নাম বললাম না। এই আমির জামাতের সাথে যার কনভারসেশন তিনিই রাজনীতিতে নাই না, এই জন্য নামটা বললাম না। এইভাবে নতুন বাংলাদেশের বাস্তবতা হয়ে গেছে তরুণরা। বৃদ্ধরা তরুণদের পিছনে রাজনীতিতে একতেদা করেছে, যদিও বিএনপি সেটা অনেকটা এই পরিবেশ নষ্ট করে দিয়েছে, কিন্তু তারপরে দ্যাট ওয়াজ রিয়ালিটি। এবং আগামী দিনের পৃথিবীতে নেতৃত্ব দিবে তরুণরা। বৃদ্ধদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে তরুণ নেতৃত্বের বিকাশ ঘটছে। তো এই জায়গায় জামাত ফিল করেছে যে যদি রাজনীতি ভালো করতে হয় তরুণদেরকে সামনে রেখেই করতে হবে। যার ফলে ঢাকা দক্ষিণে সাদিক ক্যাম্প, ঢাকা উত্তরে এখন পর্যন্ত সেলিম উদ্দিন, কিন্তু হয়তোবা শেষ পর্যন্ত শিশির মনির কিংবা জাহিদুল ইসলামকে দেয়া লাগতে পারে, আর সেলিম উদ্দিনও তরুণদের মধ্যে পড়ে। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাব নিকাশে, যেমন জামাতের এখন সবচেয়ে বড় নেতা শিশির মনির, জ্ঞানের দিক থেকে শিশির মনির তো ইয়াং, এবং আমিরে জামাত তাকে বিরাট লাইসেন্স দিয়ে দিয়েছে যে তুমি নেতা, তুমি অমুক তমুক। এটা আমিরে জামাত তারুণ্য ভিত্তিক রাজনীতিকে প্রসার করছে। এই তরুণদের হাত ধরে জামাত সফল হবে এবং ক্ষমতায় আসবে।